মে মাসে আসছে 40 লাখ ডোজ রুশ ভ্যাকসিন, জানালো ওষুধ প্রশাসন। অক্সিজেন সংকট নিয়ে বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় একদিনে আরও 78 জনের মৃত্যু, ভেঙে পড়েছে সর্বাত্মক লকডাউন, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। আরও কয়েকদিন থাকবে তীব্র তাপদাহ, 30 এপ্রিলের আগে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই। আলোচিত 7 খুন মামলার রায় বাস্তবায়নের অপেক্ষা, করোনা পরিস্থিতিতে আপিল শুনানি বাধাগ্রস্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ নামে ব্যাংকের সংবাদ শোনা। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে মিতাজ মুবাজার। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মে মাসের মধ্যে 40 লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশের 100টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপন করা হয়েছে। আর জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরে রাশিয়ার টিকা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। জানান জরুরি প্রয়োজনে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট, এগুলো সব ইভ্যালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো, এটি প্রায় 91% এফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। চীনের সিনোফার্মেরও অনুমোদনের প্রক্রিয়া চলছে বলেও জানান মহাপরিচালক। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও অন্যান্য যে সোর্সগুলো আছে, স্পুটনিক, সিনোফার্ম অথবা অন্য মডার্নার ভ্যাকসিন, বিভিন্ন সোর্স থেকে আসলে সরকার এক্সপ্লোর করার চেষ্টা করছেন। এদিকে মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ভ্যাকসিন সহ সাম্প্রতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আশা করি আপনাদের সব প্রশ্ন করোনা মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন 100টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, আরও কিছু প্রকল্প প্রক্রিয়াধীন। অক্সিজেন নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী। গ্যাস অক্সিজেন ব্যবহার করার ব্যবস্থা আছে, সেই হসপিটালগুলোকে আমরা বলেছি এখন আবার গ্যাসে কনভার্ট করে ফেলো এবং গ্যাস দিয়ে চলো, তাতে আমাদের অনেক লিকুইড অক্সিজেনের প্রয়োজন হবে না। আজকে 7,000 বেড আছে, রুগী যদি সেই 7,000-এর জায়গায় 21,000 রুগী চলে আসে তাহলে পরে কিন্তু আমাদের রাখার জায়গা থাকবে না। এই বিষয়টি আমাদের সকলের মনে রাখতে হবে। ভারত থেকে সময় মতো টিকা না পাওয়ায় ভ্যাকসিনেশন ব্যাহত হচ্ছে। তবে চীন সহ অন্য উৎস থেকে টিকা সংগ্রহের বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয়ে রাশিয়াকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সেক্টর আছে এবং ভ্যাকসিন তো নিজেরাও করতে চাচ্ছে এবং আরও দু একটা ছোট কোম্পানি আছে, তারা হয়তো বা করতে পারবে। রাশিয়ান রিকোয়ারমেন্টটা তো আর আমি জানি না, তো রাশিয়ানরা নিজেরা দেখবে, দেখে যেটাকে ভালো মনে করবে তার সাথে কাজ করবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আজকে লকডাউন চলছে বিদায় আমাদের দেশের সংক্রমণ যেটা 24-এ উঠেছিল সেটা এখন 13-তে নেমেছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 2 সপ্তাহের মধ্যে কোনো উৎস থেকে করোনা ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই, এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চীনের প্রস্তাবিত দক্ষিণ এশিয়ার 6 দেশের সহযোগিতা ও অংশীদারিত্ব উদ্যোগের মন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাস্তবতা বিবেচনায় রেখে মানব কল্যাণের সকল বহুজাতিক উদ্যোগের সাথে থাকবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। করোনা পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসা সামগ্রী মজুত ও করোনা পরবর্তী দারিদ্র্য নিরসনে একটি কেন্দ্র নির্মাণ এবং এই কাজে ই-কমার্স ব্যবহারের প্রস্তাব করে চীন। এ প্রস্তাবের ভিত্তিতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফোরাম। চীনের প্রস্তাবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল থাকলেও ভারত সহ দক্ষিণ এশিয়ার বাকি 3টি দেশ অনুপস্থিত। ভারতকেও যোগদানের আহ্বান জানিয়েছে চীন, তবে সাড়া মেলেনি এখনও। সংগঠনটির মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ভার্চুয়াল প্ল্যাটফর্মে। আলোচনায় আসে করোনা বাস্তবতায়
দ্রুত ভ্যাকসিন পাওয়া এবং মেডিকেল গ্রেড অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি। কোভিড ইমার্জেন্সি মেডিকেল ফ্যাসিলিটিস, এবং যখনই প্রয়োজন হবে কোনো দেশের তখন এই ফ্যাসিলিটি থেকে তারা সাহায্য নেবে। তা আমরা বলছি যে কোনো ধরনের এইরকম মাল্টিল্যাটারাল আয়োজন যদি হয়, মানুষের মঙ্গল যদি হয়, তাহলে আমরা সেইটাতে জয়েন করব। আর আজকে এখানে চাইনিজরা ইন্ডিয়াকেও দাওয়াত দিয়েছে। চিকিৎসা সামগ্রী মজুদের প্রস্তাবিত কেন্দ্রটির স্থান নির্ধারিত হয়নি এখনো, তবে যোগাযোগ সহজতর করতে সাগর তীরে স্থাপন করার প্রস্তাব রয়েছে। আমাদের ইমিডিয়েট দরকার ভ্যাকসিন। হ্যাঁ, ভ্যাকসিনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আমাদের খুব তাড়াতাড়ি দরকার। এইগুলো আমরা বলছি। যদি WHO অ্যাপ্রুভ না করে, তাহলে ওই ভ্যাকসিনটা কোন কোন দেশ করে, তা আমরা সেখানে একটা আইডেন্টিফাই করেছি কয়েকটা দেশ, প্রায় 7-8টা দেশ বোধহয়। সহসায় টিকা মিলছে না এ প্রশ্নের উত্তরও দেন মন্ত্রী। আগে কিছুই পাওয়া যাবে না, 2 সপ্তাহ লাগবে মিনিমাম। আমরা আমেরিকার থেকে আনার চেষ্টা করতেছি। আমেরিকার নাকি অনেক সারপ্লাস অস্ট্রেলিয়ানকে আছে, 60 মিলিয়ন। আমরা ওদের রিকোয়েস্ট করেছি। রাশিয়া বলেন, তারপর চায়না বলেন বা আমেরিকান, যেটা এগুলো কাগজপত্র ঠিক করা বা এ করা, মানে অ্যাকচুয়াল মুভমেন্ট 2 সপ্তাহের আগে বোধহয় সম্ভব। রিজনেবল টাইম আর কি, দ্যাটস অলসো মিনিমাম রিজনেবল টাইম। বৈঠকে চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবর্ষণে ত্রিপাক্ষিক উদ্যোগ আবারও শুরু করতে চীনের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ। কি কখন আনবে সেইটা আমাদের দাম কি লজিস্টিক কি হবে সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনায় একদিনে মারা গেছে আরও 78 জন। মোট মৃতের সংখ্যা 11,228 জন। নতুন শনাক্ত হয়েছে 3,031 জন। দৈনিক সংক্রমণ হার 12.51%। তৃতীয় ঢেউ যাতে না আসে সেজন্য সবাইকে এখন থেকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। কয়েকদিন ধরে মৃত্যুর টানা ঊর্ধ্বগতির পর কিছুটা কমেছে মৃত্যু। দেশে একদিনে 78 জনের মৃত্যু হয়েছে। এর আগে 11 এপ্রিল 78 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা বেড়ে 11,228। 358টি ল্যাবে 24,237টি নমুনা পরীক্ষায় শনাক্ত 3,031। এ পর্যন্ত শনাক্ত 7,51,659। একদিনে সুস্থ হয়েছে আরও 5,234 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কয়েকদিন ধরেই নিম্নমুখী, 12.51%। এ পর্যন্ত শনাক্ত 13.93। সুস্থতার হার 88.73 ও মৃত্যু 1.49%। একদিনে ঢাকা বিভাগে মারা গেছেন 50 ও চট্টগ্রামে 10 জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছে 8,226 ও নারী 3,002 জন। সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে আমরা টিকা নেওয়ার পরে আমরা মনে করলাম যে আমরা তো করোনা মুক্ত হয়ে গেছি, কাজেই বেপরোয়াভাবে আমরা বেরিয়ে গেলাম। যেটা বললাম, পর্যটনে গেলাম, বিয়ে শাদিতে গেলাম, আমরা পিকনিক করলাম, রাজনৈতিক অনুষ্ঠান করলাম, কিন্তু স্বাস্থ্যবিধি মানলাম না। আমাদের সেকেন্ড ওয়েভের সম্বন্ধে জানা উচিত, তা না হলে আমরা আবার না জানলে আমরা আবার থার্ড ওয়েভের দিকে যাব। একদিনে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 1,993 ও আইসোলেশনে 503 জনকে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যত ভেঙে পড়েছে। দোকানপাট ও শপিং মল খুলে দেয়, সড়কে বেড়েছে যানবাহনের চাপ। রাজধানী ফিরছে চিরচেনা রূপে। এদিকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ থাকলেও উপেক্ষিত সব বিধিনিষেধ। আর জানাচ্ছেন রাসেল খান। করোনার সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমন শর্তে খুলে দেয়া হয়েছে রাজধানীর দোকানপাট ও শপিং মল। শর্ত অনুযায়ী বেচা বিক্রি চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। সংক্রমণ ঠেকাতে অধিকাংশ শপিং মলে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক টানেল, ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়ার। অভিজাত শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হলেও উপেক্ষিত অধিকাংশ মার্কেটে, দোকানে। সেই সকাল 10টা থেকে আমাদের দোকান খুলতেছে, 8টা পর্যন্ত আমরা কোনো কাস্টমার পাচ্ছি না। 15,000 থেকে 4,000 পর্যন্ত 1 লাখের উপরে পার ডে সেল ছিল, সেই সেলটা আমরা 2 বছর ধরে পাচ্ছি না। দোকানপাট খুললেও ক্রেতা নেই, তাই ঈদের বেচা কেনায় লোকসান পোষাতে পারবেন কিনা সেই হিসাব করছেন ব্যবসায়ীরা।
বেশিরভাগ অংশে চলে গেছে গ্রামে, এখন অতটা মানুষ নাই ঢাকায়। মানুষের দূর দূরান্ত থেকে আসবে, গাড়ি ছাড়া আসতে পারবে না, অবশ্যই গাড়ির প্রয়োজন আছে, তাহলে মার্কেট খুলেন নাহলে বন্ধ করে দেন। যারা মার্কেট শপিং মলে আসছেন তারা কেনাকাটা করছেন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে। বাচ্চাদের জন্য তাদের কিছুটা একটা চাহিদা আছে যে বাচ্চার জন্য একান্তই না পারে না বলেই করতে বের হওয়া, কিন্তু আমাদের মনে হয় না যে কারণ এভাবে করতে বের হওয়া আমাদের উচিত না। সরকার ইজি করছে, এতে করে বাচ্চারা ঘরে বসে থাকতে থাকতে একেবারে বোরিং হয়ে গেছে। বাচ্চাদের জন্য কেনাকাটা করতে হবে, রিলেটিভদের জন্য কেনাকাটা করতে হবে, বের না হলেই নয়, তাই বের হয়েছি। এদিকে ভেঙে পড়েছে লকডাউনের সব বিধিনিষেধ, সড়কে বেড়েছে যানবাহনের চাপ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও কমেছে অনেকখানি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে তীব্র তাপদাহ আরও কয়েকদিন চলবে, আর 30 এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে, এই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গেল কয়েক বছরে একটানা বৃষ্টি না হওয়ার এমন রেকর্ড নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা বলছে মঙ্গলবার রংপুর সহ কয়েকটি স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন শাকের আরজু। অসহনীয় গরমে নাজেহাল নগরবাসী। একটু ছায়ার জন্য পথের পাশে গাছের নিচে আশ্রয় খুঁজছে ছিন্নমূল মানুষেরা। তীব্র তাপদাহ, তার উপরে বাতাস নেই, এ কারণে তাপের অনুভূতি তীব্রতর জানায় আবহাওয়া অধিদপ্তর। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এটা সারা বাংলাদেশের উপরে বয়ে যাবে। 30 তারিখ হইতে 1-2 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের কোথায় কোথায় 2-1 জায়গায় বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষ দিকে বৃষ্টির আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। গরম এবং হালকা বাতাসের সাথে জলীয়বাষ্পপূর্ণ ঠান্ডা বাতাসের মিশ্রণটা হচ্ছে না, এই জন্য আমাদের বৃষ্টিপাতটা হচ্ছে না। মঙ্গলবার রংপুর, সিলেট সহ দেশের কয়েকটি স্থানে ঝড়ো বৃষ্টি হতে পারে বলেও জানান তারা। রংপুর এবং সিলেট ডিভিশনের 2-1 জায়গায় ঝড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই চরিত্রের বিরূপ প্রভাব পড়ছে প্রাণ ও প্রকৃতিতে, বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় বাস্তবায়নের অপেক্ষায় স্বজনরা। সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, আরিফ হোসেন, এম রানা, সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ড উচ্চ আদালতে বহাল থাকলেও আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করায় মামলা দুটি এখন বিচারাধীন। আর করোনা পরিস্থিতিতে আপিল শুনানি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। শাকের আরজুর আরও একটি রিপোর্ট। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় কার্যকরের আশায় বুক বেঁধে আছেন স্বজনরা। নিহতদের পরিবারের আশা, হাইকোর্টের রায় বহাল রাখবেন আপিল বিভাগ। আমরা তো চাই যাতে নূর হোসেনের এই বিচারটা হোক, সবাই দেখুক যে জুলুম অত্যাচার, এইভাবে অত্যাচার করে মানুষরা মারে, তার বিচার আল্লাহ অবশ্যই করে। এই আশায় বসে রয়েছে। 7 বছর শেষ হয়ে 8 বছর রানিং, এর ভিতর তো আমরা কারো কাছ থেকে কোনো সহযোগিতার আশ্বাসও পাই নাই এবং কেউ 10 টাকা সহযোগিতা করেও নাই। যারা পলাতক আছে তাদেরকে দ্রুত আইনের আন্ডার নিয়ে আসতে পারে, সে ব্যাপারে আমি আইনের যারা কর্মকর্তা আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মামলায় র্যাব 11-এর সাবেক অধিনায়ক তারেক সাইদ, সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। এর মধ্যে র্যাব কর্মকর্তা তারেক সাইদ, SM রানা, আরিফ হোসেন ও নূর হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। সাজা কমে যাবজ্জীবন হয় 11 আসামির। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করেছেন, যা এখনও বিচারাধীন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেহেতু এখন কোনো মামলা নিচ্ছে না, কোনো এই প্যান্ডামিকের কারণে ওনারা যখন রেগুলার বসবেন তখন এই মামলাটা শুনানির জন্য নিশ্চয়ই যারা এই মামলার বাদী তারা আবেদন করবেন, না করলে আমরা হয়তো করতে পারি। তবে আপিল শুনানির জন্য প্রস্তুতি আছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। ক্রিমিনালে অ্যানালগাস ট্রায়াল বলে কোনো কিছু নাই। এখন একটা কথা আছে সাইমালটেনিয়াস। সাইমালটেনিয়াস অর্থ হলো যে দুইটা কেস একসাথেই চলবে, বাট সেপারেট ডকেটস উইল বি মেনটেন। এটা আমরা সাধারণত দেখি হলো কেস কাউন্টার কেসের বেলায়, কিন্তু এই মামলায় কাউন্টার কেস বলতে তো আর কিছু নাই। এই মামলায় দুইটা মামলা, যেটা আমি প্রথমেই বললাম, ইট ইজ ইলিগাল। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর জানিয়েছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। করোনা মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। করোনা মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে টিকা নিয়ে গুজব ছড়ানোর জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। আর জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শেরেবাংলা একে ফজলুল হকের 59তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। জানান বিএনপি দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও ব্যর্থ হয়েছে। আজকে আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমি সকলকে দল মত নির্বিশেষে সবাইকে আজকে বলবো, আসুন আমরা ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি, করোনাকে পরাজিত করি। বাংলাদেশে নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, এই ব্যর্থতার জন্য বিরোধী দল, একটা দায়িত্বশীল বিরোধী দল দায়িত্ব পালনে ব্যর্থ। সে কারণে তাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি টিকার বিরোধিতা করলেও দলটির দায়িত্বশীল নেতারা গোপনে টিকা নিয়েছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে বিএনপি সহ তার মিত্ররা এবং কিছু গোষ্ঠী যারা সরকারের কোনো কাজেই ভালো দেখতে পায় না, তারা কিন্তু করোনা মহামারীর শুরু থেকে মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়েছে। এটি কোনো গোপনে নয়, এটি প্রকাশ্যে তাদের দায়িত্বশীল নেতারা এটা করেছেন। পরবর্তীতে দেখা গেছে সেই দায়িত্বশীল নেতারা সেই টিকা নিয়েছেন, কেউ গোপনে, কেউ প্রকাশ্যে। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং টেলিভিশন ক্যামেরা অ্যাসোসিয়েশনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জীবন জীবিকার মধ্যে সমন্বয় করেই করোনা মহামারী মোকাবেলা করে যাচ্ছে সরকার। এতে সুফলও মিলছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি, আর অর্থনীতিও রয়েছে প্রবৃদ্ধি ধারায়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ কখনো কঠোর বা শিথিল করতে হয়েছে। সরকারের এমন কৌশলকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরাও। বিস্তারিত দীপু সারওয়ারের রিপোর্টে। দেশের 20% বেশি মানুষ দারিদ্র্য সীমায়, হতদরিদ্রের হার কমপক্ষে 11%, আর কর্মক্ষম মানুষের প্রায় 80%ই নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির পাশাপাশি মানুষের প্রাত্যহিক কর্মকাণ্ড সচল না থাকলে নিম্ন আয়ের এসব মানুষের টিকে থাকা কঠিন। এমন পরিস্থিতি মাথায় রেখেই করোনা মোকাবেলা করছে সরকার। চেষ্টা করছে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয়ের। সরকারকে সব দিকই দেখতে হবে এবং শেখ হাসিনা বিচক্ষণতার সাথে তিনি এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপের সঙ্গে একমত অর্থনীতিবিদরাও। তারা বলছেন, লকডাউন বা সবকিছু বন্ধ রাখা কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না, তবে স্বাস্থ্যবিধিতে কঠোরতা অব্যাহত রাখার পক্ষে তারা। প্রায় 11 ভাগ মানুষ অতি দরিদ্র, 20 ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। সেখানে দীর্ঘদিন লকডাউন দিয়ে আসলে এই মানুষগুলোকে আটকে রাখা যাবে না। দীর্ঘমেয়াদে স্বাস্থ্যবিধি মানাটাকে কঠোরভাবে যাতে মানুষ পালন করে, সেটা নিশ্চিত করাটাই বাংলাদেশের জন্য সমাধান বলে মনে করি। ক্ষুদ্র, মাঝারি ও
বড়। সব খাতের জন্য ইতিমধ্যেই প্রায় 1,30,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ দিয়েছে সরকার, যার সুফলও মিলছে। অর্থনীতি করোনার পূর্ববর্তী অবস্থায় না ফিরলেও থমকে যায়নি। গেল অর্থ বছরেও 5.24% প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ। আর নতুন বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে কমপক্ষে 7%। গুরুত্ব দেয়া হচ্ছে করোনা মোকাবেলায়। কোভিড অপ্রত্যাশিতভাবে আঘাত আনে আমাদের উপরে, সেখানে কিছুটা হলেও আমাদের ওখানে ট্রেড অফ করতে হচ্ছে। এদিকে নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ব্যবস্থা রাখার পরামর্শ এই অর্থনীতিবিদের। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে বাড়তি নজর দেওয়ার পক্ষে মত তার। অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে একটা স্পেশাল ফান্ড থাকতে হবে, যেটা অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তারাও যেন পান। দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এগিয়ে চলছে টিকাদান কর্মসূচিও। পরিস্থিতিও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে জীবন জীবিকার পাশাপাশি অর্থনীতি আরও গতিশীল হবে বলে মত বিশ্লেষকদের। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। কল্যাণপুর পাম্পের রিটেনশন পন্ডের 171 একর জায়গার মধ্যে 168 একর জায়গা বেদখল হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। কল্যাণপুর পাম্প রিটেনশন পন্ড এরিয়া পরিদর্শন শেষে মেয়র বলেন, ওয়াসার অধিকৃত বিশাল জায়গা বেহাত হয়েছে। এসব জায়গা উদ্ধার করে জলাধারে পরিণত করতে না পারলে মোহাম্মদপুর, মিরপুর, কল্যাণপুর এলাকায় প্রায় 7.5 লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হবে। যারা এসব জায়গা দখল করে রেখেছেন তাদের পূর্ব নির্দেশনা ছাড়াই উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি দেন আতিকুল ইসলাম। অবৈধ দখলদারের জন্য আমি কোনো বৈধ নোটিশ পাঠাবো না। এই এলাকাতে যারা যারা আপনারা আছেন অবৈধভাবে নিজেরা আপনারা চলে যান, নালে আমি চাই না যে আপনাদের বাড়ি ঘর বুলডোজারে ভেঙে যাক। আজকে আপনারা নিজের স্বার্থে করেছেন, কিন্তু এলাকার স্বার্থ দেখেন নেই। শারীরিক প্রতিবন্ধী এবং অন্ধদের মাঝে ঈদ শুভেচ্ছা এবং পোশাক বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা দেয় সংগঠনটি। দীপু শিকদারের রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় শতাধিক মানুষের হাতে উপহার তুলে দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এরপর বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শতাধিক ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ করে যুবলীগ। এদিকে যুবলীগ কেন্দ্রীয় নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদ মিনার এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। মানুষের সেবার জন্য একটা যুদ্ধ হিসাবে আমরা নিয়েছি। আমরা যদি বাঁচবো, কিন্তু মানুষের সেবা আমরা করে যাব। একটা যুদ্ধ চলতেছে দেশে, আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারবো না। অন্যদিকে নিজ এলাকার বাইরে গিয়েও অনেকে বিতরণ করেছেন ইফতার। প্রতি রোজায় আমি এটা করব এবং লকডাউনে যতটুকু সহযোগিতা করার দরকার আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত নিজের সুর থেকে এই কাজগুলো করছি। সাধ্য অনুযায়ী প্রতিদিন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চান অনেকেই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নরসিংদী শহরে গ্যাস সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। বারবার জানানোর পরও তিতাস কর্তৃপক্ষ সমাধানে উদ্যোগ নিচ্ছে না, এমন অভিযোগ গ্রাহকদের। নরসিংদীর প্রতিনিধি মাখন দাসের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন বদনাজামান। প্রতি বছর শীত মৌসুমে গ্যাসের চাপ কমে যাওয়ায় দুর্ভোগে পড়েন নরসিংদী শহরের তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকরা। গ্রীষ্মকালে গ্যাসের চাপ বাড়ার পর কেটে যায় গ্যাস সংকট, কিন্তু এ গ্রীষ্মে একই অবস্থা। গ্যাস সংকটে দুর্ভোগে আছেন শহরের ভেলানগর, বিলাসদী, টাওয়াদি, দাসপাড়া, কাউরিয়াপাড়া, সাটিরপাড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। 6টা থেকে নিয়ে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা গ্যাস পাই নাই টোটালি। গ্রীষ্মকালে আমরা ধরেই নিয়েছিলাম যে সমস্যাটা হয়তো কেটে যাবে, কিন্তু এই সমস্যা কাটেনি। এতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, ঠিকমতো গ্যাস না পাওয়ায় রান্নার কাজে বাড়তি খরচে সিলিন্ডার, গ্যাস সহ বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে তাদের, বাড়ছে ব্যয়। রাত্রে 11টা থেকে 12টা পর্যন্ত পরে আসে, তো রাত্রে কি 12টার সময় রান্না বাড়া করে খাওয়া যায় নাকি? সকালে বাসা থেকে না খাই যাইতে হয়, দুপুরবেলা এদিকে পাকশাক হয় না, রাত্রেবেলা এদিকে বসছে গ্যাসের একমাত্র কারণ। গ্যাস অফিস তো কিছুদিন আগে মহল্লার লোক সবাই গেছিল, গিয়ে তারা বলে আসছে, আমার কমপ্লেন দিয়ে আসছে যে এই ব্যাপার, তো তারা তো ওইরকম কোনো সদুত্তর দিতে পারে নাই। গ্যাস সংকট বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে ফোনে গ্যাস সংকটকে জাতীয় সমস্যা বলে দাবি করেন।
দেখতেছেন তিতাসের যে বাকরাবাদ সিদ্ধিরগঞ্জ লাইন যে পিকিং করতেছে বড় 30 ইঞ্চি লাইনটা বন্ধ হয়ে যাওয়াতে এটা সব তিতাসের পুরো সব জায়গায় তিতাস নেটওয়ার্কের সব জায়গায় চাপের সমস্যা। নরসিংদী তুলনামূলক অবস্থায় ভালো আছে। নরসিংদীতে তিতাসের আবাসিক গ্রাহকের সংখ্যা 25,000 ও শিল্প গ্যাস সংযোগ রয়েছে 380। রত্না জামান, 21 টেলিভিশন। সংবাদে আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। ভারতের করোনা পরিস্থিতি মর্মান্তিক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মোদির সঙ্গে বাইডেনের ফোন আলাপ। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। হেফাজত নেতা মামুনুল হকের দুটি ব্যাংক হিসেবে 6 কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। শনাক্ত করেছে তাণ্ডবের অর্থদাতা 313 জনকে। মামুনের দ্বিতীয় দফার রিমান্ডের প্রথম দিনই এমন তথ্য পাওয়া গেছে বলে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। প্রথম দফায় 7 দিনের রিমান্ড শেষে সোমবার নাশকতার 2 মামলায় মামুনুল হককে আরও 7 দিনের রিমান্ডে পায় গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে মামুনুল অর্থের উৎস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানালেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটিতে 47 লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। তাদের মাদ্রাসাতে প্রায় প্রতিটি 313 জনের অর্থ প্রদান করে এরকম অর্থদাতা আছে। এই অর্থের যোগানদাতাদের কারা এটা আমরা একটু আমাদের তদন্তে আমরা বের করব। মামুনুলের নেটওয়ার্ক দেশব্যাপী, আর তাণ্ডবের নির্দেশ পাওয়ার পর সহিংস হয়ে ওঠে তারা, জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। হেফাজতের নেতাদের নিয়ে রাবেতাতুল ওয়াজিন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে, যেটা সারা বাংলাদেশেই সরকার উৎখাতের লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, যেটা সাম্প্রতিককালে আমরা দেখেছি। মামুনুলের নির্যাতনে হেফাজতের প্রতিষ্ঠাতা আহমদ শফির মৃত্যু হয় বলেও জানান তিনি। হেফাজতের নিয়ন্ত্রণের নিজের হাতে নেওয়ার জন্য পরিকল্পনা করে উক্ত বিশৃঙ্খলা পরিস্থিতিতে শফি মৃত্যুবরণ করেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় টেকনাফ থেকে 30 রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে উপজেলার বাহারছড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে মাছ ধরার ট্রলার সহ তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে 20 জন নারী, 5 শিশু ও 5 জন পুরুষ। কোস্টগার্ড জানায় গত 23 এপ্রিল মেরিন ড্রাইভ রোড হয়ে দালালের মাধ্যমে মাছ ধরার নৌকা দিয়ে সমুদ্র পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে তারা। 25 এপ্রিল গভীর সমুদ্রে জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারায় এসব রোহিঙ্গা। ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত টেলিভিশন ক্যামেরা পার্সনদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপহার দিয়েছে এমএ হাশেম ট্রাস্ট ও পার্টেক্স পরিবার। মঙ্গলবার রাজধানীর কাঁঠালবাগান এলাকায় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপহার প্রদান করা হয়। এ সময় টিসিএ নেতৃবৃন্দ ও এমএ হাশেম ট্রাস্ট এবং পার্টেক্স গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী দেওয়ার জন্য এমএ হাশেম ট্রাস্ট ও পার্টেক্স গ্রুপের কর্মকর্তাদের ধন্যবাদ জানান টিসিএ নেতৃবৃন্দ। টিসিবির নিত্যপণ্য কিনতে ঠাকুরগাঁয়ে হুড়োহুড়ি আর ভিড় এখন নিত্যচিত্র। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চলছে পণ্য কেনার প্রতিযোগিতা। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। টিসিবির পণ্য কিনতে প্রতিদিন সকাল হতে না হতেই এমনিভাবে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। ক্রেতাদের অভিযোগ, চাহিদার চেয়ে সরবরাহ কম, তাই অনেককেই ফিরতে হয় খালি হাতে। সরকার জন্য এটা সারা বছরই মানুষের জন্য বহাল রাখে এই টিসিবির পণ্যটা, তা না হলে করোনাকালে মানুষ অনেক দুঃখ কষ্টে পড়ে যাবে। চাউল দেশে, আটা দেশে, চিনি দেশে, কালাই দেশে, সবকিছু তো দেশে। দামে সস্তা, কোয়ালিটি ভালো, মানসম্পন্ন, সবকিছুই ভালো। আমাদের ঠাকুরগাঁও শহরে আরো বাড়ানোর দরকার। জেলা প্রশাসন বলছে সরবরাহ বাড়ানোর জন্য টিসিবির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। যে পরিমাণে চাহিদা রয়েছে তার তুলনায় সরবরাহ কম, আমরা এটি
টিসিবির যে আঞ্চলিক কার্যালয় রংপুর রয়েছে সেখানেও আমরা যোগাযোগ করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যখনই তারা বাড়তি বরাদ্দ পাবে তখন আমাদের জন্য তারা বাড়তি বরাদ্দের ব্যবস্থা করবে। অপরদিকে বাজার দরের সাথে দুধ, ডিম, মুরগি ও মাংসের দামের তেমন পার্থক্য না হওয়ায় প্রাণী সম্পদ বিভাগের ভ্রাম্যমাণ পুষ্টি বাজারে ক্রেতা কম। প্রাণী সম্পদ বিভাগ বলছে ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করা হচ্ছে। ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে মানে পুষ্টিকর এবং নিরাপদ প্রাণীজ আমিষ তারা পায়, অর্থাৎ দুধ, ডিম, মাংস পায়, সেজন্য আমরা মানুষের দোরগোড়ায় আমরা এগুলো পৌঁছে দিচ্ছি। করোনাকালে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমনই প্রত্যাশা সবার। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। করোনার মধ্যে শ্রমিকদের কল্যাণ ও উৎপাদন অব্যাহত রাখতে কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ও মহান মে দিবস উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে 1986 সালে শিকাগো শহরে যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে শ্রমিকদের 41 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে কলকারখানায় উৎপাদন ব্যবস্থা ঠিক রেখে অর্থনৈতিক চাকা সচল রাখতে আমরা সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী করোনা সংক্রমণের শুরুতেই চিন্তা করেছেন শ্রমজীবী মেহনতি মানুষের কথা। প্রথমেই তিনি শ্রমিক ভাই বোনদের বেতন ভাতা নিশ্চিত করতে রপ্তানিমুখী শিল্প মালিকদের প্রণোদনা অবলিক ঋণ সহায়তা প্রদানের ব্যবস্থা করেন। তিনি করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের কথা বিবেচনা করে সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণে আমাদের নির্দেশনা প্রদান করেন। এর সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মে মাসে আসছে 40 লাখ ডোজ রুশ ভ্যাকসিন, জানালো ওষুধ প্রশাসন। অক্সিজেন সংকট নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় একদিনে আরও 78 জনের মৃত্যু, ভেঙে পড়েছে সর্বাত্মক লকডাউন, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। আরও কয়েকদিন থাকবে তীব্র তাপদাহ, 30 এপ্রিলের আগে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই। আলোচিত 7 খুন মামলার রায় বাস্তবায়নের অপেক্ষা, করোনা পরিস্থিতিতে আপিল শুনানি বাধাগ্রস্ত। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।